প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, ফেনী সরকারি কলেজ। ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। করোনার বৈশ্বিক এই মহামারীর সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমি বাংলা জাতীয় ভাষা এ বিষয়ে বাংলা কবিতায় কবি শামসুর রাহমানের বারবার ফিরে আসে এই কবিতাটি নিয়ে আলোচনা করছি। শুরুতেই আমি কবি শামসুর রাহমানের জীবনকাল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। কবি শামসুর রহমান বাংলাদেশের আধুনিক কবি, নাগরিক কবি, বাংলাদেশের প্রধান কবি। তার জীবনকাল 1929 থেকে 2006 সাল পর্যন্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1929 সালের 23 অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলিতে নানা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলিতে। তিনি 2006 সালের 17 আগস্ট মৃত্যুবরণ করেন। কবি শামসুর রহমানরা 13 ভাই বোন ছিলেন। তাদের মধ্যে শামসুর রহমান ছিলেন চতুর্থ। তার শিক্ষা জীবন তিনি পুরনো ঢাকার পোগোস হাই স্কুল থেকে 1945 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনার্স কোর্সে ভর্তি হন এবং 3 বছর নিয়মিত অধ্যয়ন করলেও তিনি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এরপর 1953 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস কোর্সে বিএ ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে তিনি প্রিলিমিনারি কোর্সে এমএ ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। পেশাগত জীবনে কবি শামসুর রহমান তার দীর্ঘদিন তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করেছিলেন। তিনি 1957 সালে দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সহ সম্পাদক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। 1957 থেকে 1959 এ সময়ে তিনি তৎকালীন রেডিও পাকিস্তানের অনুষ্ঠান প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। 1964 সালে দৈনিক পাকিস্তান পত্রিকা, যেটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের পরে দৈনিক বাংলা নামে প্রকাশিত হয়, সেই দৈনিক পাকিস্তান পত্রিকার সহ সম্পাদক হিসেবে তিনি
তার সাংবাদিকতা পেশা নিয়োজিত ছিলেন। 1977 সাল পর্যন্ত তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 1977 সালের ফেব্রুয়ারি মাসে তিনি একই সাথে দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্র পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। 1987 সালে স্বৈরাচারী এরশাদ সরকারের সময় সামরিক শাসনের বিরুদ্ধে 31 জন বিশিষ্ট নাগরিক যে বিবৃতি দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কবি শামসুর রাহমান। স্বৈরাচারী সরকার তখন শামসুর রাহমানকে দৈনিক বাংলা এবং বিচিত্রার সম্পাদক পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে। কবি শামসুর রহমান প্রগতিশীল ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। 1988 সাল থেকে 1990 পরপর 3 বছর তার উদ্যোগে বাংলাদেশের প্রধান কবিদেরকে নিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কবিতা উৎসব, জাতীয় কবিতা উৎসব এর প্রচলন করেন এবং এ সমস্ত এই উৎসবে বাংলাদেশের কবিরা স্বৈরাচারের বিরুদ্ধে তাদের প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করেন। দৈনিক বাংলা এবং বিচিত্রার সম্পাদক থেকে পদত্যাগের পর তিনি অধুনা নামে একটি মাসিক পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কবি শামসুর রহমান 40-এর দশকের মাঝামাঝিতে কাব্যচর্চা শুরু করলেও তার কবি খ্যাতি প্রকাশ পায় 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে তথা 50-এর দশকে। এ সময়ে আধুনিক বাংলা কবিতার অন্যতম পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর কবিতা নামক পত্রিকায় শামসুর রহমানের রূপালী স্নান কবিতাটি প্রকাশিত হলে কবি হিসাবে শামসুর রহমান সুধী মহলের দৃষ্টি লাভ করতে সক্ষম হন। এরপর তিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই তিনি তার কবি প্রতিভার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হন এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কবি শামসুর রহমান নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় কম ছিল না। তিনি নাগরিক কবি বলেই ব্যাপক খ্যাতি লাভ করেছিলেন। আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ কবি শামসুর রহমান তাঁর কাব্যে ধারণ করেছেন আধুনিক নগর জীবনের দাবদাহ, ক্লেদ, ক্লান্তি, হতাশা এবং সমকালীন রাজনৈতিক দ্রোহকে। ঢাকা নগরের মানুষের দুঃখ, বিক্ষোভ, হতাশা ও হুঙ্কার, সাময়িক পশ্চাদ অপসারণ ও নিরন্তর সংগ্রাম তাঁর কাব্যে স্থান পেয়েছে। পাশাপাশি তাঁর কাব্যে এসেছে সনাতন বাংলাদেশের মানুষ এবং তাঁর প্রকৃতির প্রতি মমতা বিজড়িত রূপ। আধুনিক শব্দ এবং অলঙ্কারের সন্নিবেশে
তাঁর কাব্য ব্যাপক সমৃদ্ধি লাভ করেছে। কবি শামসুর রহমানের দুটি বিখ্যাত কবিতা স্বাধীনতা তুমি এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার সংগ্রামের উপর রচিত এই দুটি কবিতা তাঁকে ব্যাপক খ্যাতি এবং জনপ্রিয়তা দিয়েছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় কবি শামসুর রহমান মজলুম আদিব এই ছদ্মনামে, যার অর্থ বিপন্ন লেখক, তিনি কলকাতার দেশ পত্রিকা সহ অন্যান্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। কবি শামসুর রহমানের কাব্য সম্ভার এর ভাণ্ডার বিপুল এবং বৈচিত্র্যময়। তিনি 65টির অধিক কাব্যগ্রন্থ লিখেছিলেন, 4টি উপন্যাস, 7টি শিশুতোষ গ্রন্থ, বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ এবং অনেকগুলো বিদেশি কবিতা তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটি 1960 সালে প্রকাশিত হয়। এরপর রৌদ্র করটিতে 1963 সালে, বিধ্বস্ত নীলিমা 67 সালে, নিজ বাসভূমে 70, বন্দি শিবির থেকে 72, দুঃসময়ের মুখোমুখি 73 সালে, ফিরিয়ে নাও ঘাতক কাটা 74 সালে, বাংলাদেশ স্বপ্ন দেখে 77 সালে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ 1983 সালে প্রকাশিত হয়। এছাড়া তারও আরও অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে। প্রতিটি কাব্যগ্রন্থে শামসুর রহমান তার প্রতিভার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে সক্ষম হয়েছিলেন। আমাদের আলোচ্য যে কবিতাটি বারবার ফিরে আসে, এটি তার দুঃসময়ের মুখোমুখি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি ব্যাপক তাৎপর্যময় কবিতা। এই কবিতায় তিনি বাংলাদেশের পাকিস্তান সৃষ্টির পর 1947 সালে দেশ বিভাগের পর 24 বছরে ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 58 সালে আইয়ুব খানের সামরিক শাসন, 62-র শিক্ষা আন্দোলন, 1966 সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফা প্রণয়ন, 1969-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলার প্রতিবাদী ছাত্র জনতা বুকের তাজা রক্তে যে রাজপথ রঞ্জিত করেছিল, 1969 সালের গণ অভ্যুত্থানে 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদকে রাজপথে গুলি করে হত্যা করা হয়। তার যে রক্তরঞ্জিত শার্ট, সেটাকে প্রতিবাদী ছাত্র জনতা তারা পতাকা হিসাবে এটাকে ব্যবহার করে মিছিলে তারা যে জ্বালাময়ী যে বিক্ষোভ প্রদর্শন করেছিল, তার পটভূমিতে তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। বারবার ফিরে আসে এই কবিতাটিতে। কবি শামসুর রহমান তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পদক, আনন্দ পুরস্কার, আদমজী পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক প্রভৃতি বিভিন্ন পুরস্কারে সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন, সম্মান লাভ করেছিলেন। শামসুর রহমান
বাংলাদেশের প্রধান কবি, আধুনিক কবি, বাংলাদেশের সামাজিক রাজনৈতিক আন্দোলন তাঁর কাব্যে ব্যাপকভাবে স্থান পেয়েছে, যা আমাদের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। তাঁর কবিতায় নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলনের বিভিন্ন সময়ের যে প্রতিচ্ছবি, সেগুলো অত্যন্ত চমৎকারভাবে রূপায়িত হয়েছে। পাশাপাশি তাঁর কবিতায় এসেছে বাংলাদেশের মানুষ এবং তাঁর প্রকৃতির মমতা বিজড়িত রূপ। আধুনিক শব্দ এবং অলঙ্কারের সন্নিবেশে তাঁর কাব্য ভাণ্ডার ভরপুর। আমাদের আলোচ্য কবিতাটি বারবার ফিরে আসে, সেটি আমি আগেই বলেছি। এটি তাঁর 1973 সালে প্রকাশিত দুঃসময়ের মুখোমুখি এই কাব্যগ্রন্থের একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এবার আসি আমরা এই কবিতাটি পাঠ করে আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা কবিতাটি বোঝার প্রয়াস পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার এই ক্লাসটি ফলো করছো, তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি তোমরা শুনবে এবং পরবর্তীতে তোমরা এই কবিতাটি যখন নিজেরা পাঠ করবে, তখন কবিতাটি বুঝতে তোমাদের আশা করি অনেক সহজ হবে। আমি কবিতাটি পাঠ করছি। বারবার ফিরে আসে রক্তাপ্লুত ষাট, ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। হাওয়ায় হাওয়ায় ওড়ে ঘোরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত ষাট। বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম। আমি আগেই বলেছি, এটি একটি আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে শহীদ আসাদ 1969-এর গণ অভ্যুত্থানের মিছিলে রাজপথ প্রকম্পিত করার সময় পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রকাশ্য দিবালোকে মিছিলে গুলি করে আসাদকে হত্যা করে এবং তার সেই স্মৃতি হিসেবে ঢাকার যে আসাদ গেটের কথা আমরা জানি, সেটি 1969-এর গণ অভ্যুত্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদের নামে নামকরণ করা হয়েছে। তো মিছিলের প্রতিবাদী ছাত্র জনতা তাদের সহযোদ্ধাকে শহীদ হতে দেখেছে, তাদের সামনেই তাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তখন প্রতিবাদী জনতা আসাদের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য তার রক্তরঞ্জিত শার্টকে মিছিলের বিক্ষোভের প্রতিবাদী একটা প্রতীকে রূপান্তরিত করে এটাকে পতাকা হিসেবে মিছিলের অগ্রভাগে ধারণ করে রাজপথ প্রকম্পিত করে সামরিক জান্তার বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রামে তীব্রভাবে ঝাঁপিয়ে পড়ে। সে কথাই এখানে কবি শামসুর রহমান বলছেন, বারবার ফিরে আসে রক্তাপ্লুত ষাট, ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে শহরের থমথমে প্রকাণ্ড চোয়ালে। অর্থাৎ 1952 সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে ভাষার দাবিতে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের সামনে যে
144 ধারা কারফিউ জারি করেছিল। সেখানে 144 ধারা উপেক্ষা করে ছাত্র জনতা মিছিলে নেতৃত্ব দিয়েছিল এবং সেখানে পাকিস্তানি শাসক গোষ্ঠী নির্বিচারে গুলি চালিয়ে সেখানে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ নাম না জানা আরও অনেক ছাত্র জনতাকে সেদিন শহীদ করেছিল। সেই যে আমাদের স্বাধিকার আন্দোলনের সূচনা, তার ধারাবাহিকতায় ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ঐতিহাসিক ৬ দফায় শহীদ মতিউর যে নবকুমার ইনস্টিটিউটের কিশোর ছাত্র, সেও মিছিলে যোগ দিয়েছিল, সেখানেও তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। 1969 সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জনকে আসামি করে কারাগারে নিক্ষিপ্ত করা হয়। বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করার জন্য ছাত্র জনতার যে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের এক পর্যায়ে 20শে জানুয়ারি 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদকে হত্যা করা হয়। সেই শহীদ আসাদের রক্তাপ্লুত শার্ট ছাত্র জনতা তাদের প্রতিবাদী নিশান হিসাবে, পতাকা হিসাবে ব্যবহার করে তারা আন্দোলনকে তীব্র করেছে, বেগবান করেছে। সেই প্রেক্ষাপটে কবি বলছেন, বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট, অর্থাৎ 52তে ছাত্র জনতা বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ। তাদের পরিহিত যে শার্ট বা জামা, সেটি 52 সালে যেরকম রক্তে রঞ্জিত হয়েছে, 62তে হয়েছে, 66তে হয়েছে, 69-এ হয়েছে, 70-এ তো মহান স্বাধীনতা যুদ্ধে তারা 30 লক্ষ বাঙালিকে তারা নির্মমভাবে, নির্বিচারে রাতের অন্ধকারে গুলি করে তারা হত্যা করেছে। বাংলাদেশের মানুষের যে স্বাধিকার আন্দোলনের যে দাবি, যৌক্তিক দাবি, সেটাকে দমানোর জন্য তারা ব্যাপক গণহত্যা চালিয়েছিল। এই যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বারবার এদেশের প্রতিবাদী তরুণ যুবারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই আন্দোলনকে বেগবান করার জন্য। সেই জন্যই কবি এখানে বলেছেন, বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট, ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চলে। অর্থাৎ বাংলার প্রতিটি জায়গায়, শহরের অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহর বন্দরে সেই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল এবং শহীদদের রক্তাপ্লুত শার্টকে প্রতিবাদী জনতা তাদের মুক্তি আন্দোলনের প্রতীক হিসেবে, পতাকা হিসেবে তারা ব্যবহার করেছে। হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘুরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট। এবং সেই শহীদদের রক্তে রঞ্জিত সেই শার্ট মিছিলে পতাকা হয়ে হাওয়ার মধ্যে পথ করে উড়ে বেড়ায়। বিষম দিনগুলি ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম। সেই যে উত্তাল দিনগুলো আন্দোলন সংগ্রামের, সেই 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র ঐতিহাসিক 6 দফা আমাদের স্বাধিকার আন্দোলনের যে ম্যাগনা কার্টা বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেই বিষম দিনগুলো বারবার ফিরে আসে, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম। অর্থাৎ মিছিলে উত্তাল শুধু নগর বন্দর নয়, গ্রামে গঞ্জে পর্যন্ত সেই আন্দোলনের ফুলকি ছড়িয়ে পড়েছিল। সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল। স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
একক নেতৃত্বে সেদিন বাঙালি জাতি দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল পাকিস্তানি শোষক গোষ্ঠীকে এদেশ থেকে চিরতরে বিতাড়িত করার জন্য। আবার আসবো ফিরে বলে সজীব কিশোর শার্টের আস্তিন দ্রুত গোটাতে গোটাতে স্লোগানের নিভাজ উল্লাসে বারবার মিশে যায় নতুন মিছিলে, ফেরে না যে আর। এবার তিনি যে ঘটনাটি এখানে এনেছেন সেটি 1966 সালে ঐতিহাসিক 6 দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন, 6 দফা প্রণয়ন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেই আন্দোলনের সময় 23শে জুন যখন মিছিল নিয়ে যাচ্ছিল ছাত্র জনতা, তখন পুরনো ঢাকার নবকুমার ইনস্টিটিউটের কিশোর ছাত্র মতিউর, সেও সেই আন্দোলনে শরিক না হয়ে পারেনি। সে তার শার্টের আস্তিন গোটাতে গোটাতে প্রতিবাদী ছাত্র জনতার সাথে মিছিলে যোগ দিয়েছিল এবং সে আবার ফিরে আসবে এই কথা বলে গিয়েছিল তার মা বাবার কাছে, ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছিল মিছিল থেকে। কিন্তু সামরিক জান্তা তাকে তার মায়ের কোলে ফিরতে দেয়নি, তাকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। সে কথাই এখানে কবি তুলে এনেছেন। আবার আসবো ফিরে বলে সজীব কিশোর শার্টের আস্তিন দ্রুত গোটাতে গোটাতে স্লোগানের নিভাজ উল্লাসে বারবার মিশে যায় নতুন মিছিলে, ফেরে না যে আর। এটি একটি প্রতীকী অর্থে যে কিশোর মতিউর একা নয়, এরকম হাজার হাজার শত শত হাজার হাজার কিশোর এভাবে আন্দোলন সংগ্রামে যোগ দিয়েছিল এবং তারা সামরিক জান্তার গুলিতে তাদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, যার ধারাবাহিক একটা পরিণতিতে আমরা একটা চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হইতে সক্ষম হয়েছিলাম বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে। একটি মায়ের চোখ থেকে করুণ প্লাবন মুছে যেতে না যেতেই আরেক মায়ের চোখ শ্রাবণের অঝোর আকাশ হয়ে যায়। একটি বধূর সংসার উজাড় করা হাহাকার থামতে না থামতেই হায় আরেক বধূর বুক খাঁ খাঁ গোরস্থান হয়ে যায়। একটি পিতার হাত থেকে কবরের কাঁচা মাটি ঝরে পড়তে না পড়তেই আরেক পিতার বুক শূন্য করা গুলিবিদ্ধ সন্তানের লাশ নেমে যায় নিরন্ধ্র কবরে। এভাবেই বাংলার প্রতিবাদী ছাত্র জনতা মিছিলে গিয়েছে, মিছিলে গিয়ে আর ফিরে আসেনি। এক মায়ের বুক খালি হয়েছে, তার যে শ্রাবণের অশ্রুধারা, তার যে কান্নার প্লাবন, এক মায়ের কান্নার প্লাবন, অশ্রুর প্লাবন না শেষ হতে হতেই আরেক মায়ের বুক খালি হয়েছে, তার চোখে নেমে এসেছে শ্রাবণের অশ্রুধারা। এক বধূর সিথির সিঁদুর, এক বধূ তার স্বামীকে হারিয়ে বৈধব্যের যে যন্ত্রণা সেটা বুঝতে না বুঝতেই আরেক বধূ তার স্বামীকে হারিয়েছে। এভাবে এক পিতা তার সন্তানের লাশ কবরে সমাধিস্থ করতে গিয়ে তার হাতে এখনও কাঁচা মাটির দাগ লেগে রয়েছে, কাঁচা মাটির গন্ধ এখনও তার হাত থেকে মুছে যায়নি। তখনই আরেক পিতা সামনে এসেছে তার সন্তানের লাশ, এবং তাকেও সেই পিতা, যেটি পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা বলা হয়ে থাকে পিতার কাঁধে সন্তানের লাশ, এরকম অসংখ্য পিতা তাদের সন্তানের লাশ নিজের কাঁধে বহন করে নিয়ে কবরে তাদেরকে সমাহিত করেছিলেন। এরকম অসংখ্য আত্মদান, বলিদানের মধ্য দিয়ে
বাংলাদেশের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়েছে। সেজন্যই কবি এখানে বলেছেন যে এক মায়ের চোখ থেকে করুণ প্লাবন মুছে যেতে না যেতে আরেক মায়ের চোখ শ্রাবণের অঝোর আকাশ হয়ে যায়। অর্থাৎ শত শত মা, লক্ষ লক্ষ মা তাদের সন্তান হারিয়েছেন। তাদের অশ্রুতে সেটা যেন শ্রাবণের আকাশের মতো ঘন কালো হয়ে অঝোর ধারায় ঝরছে। তারপরে রয়েছে অনেক বধূ, তার স্বামী গিয়েছিল এই প্রতিবাদী মিছিলে, আন্দোলন সংগ্রামে, সেখানে সে শহীদ হয়েছে। তো সেই বধূটি যে তার যে বৈধব্যের যন্ত্রণা, সেটার হাহাকার থামতে না থামতেই আরেকটি বধূ তার স্বামীর মৃত্যুর সংবাদ তাকে শুনতে হয়েছে। এবং এভাবেই আমাদের অসংখ্য বোন তার স্বামীকে হারিয়ে বৈধব্যের যন্ত্রণা তাদের ভোগ করতে হয়েছে। পিতারা তাদের বুক খালি করে তাদের সন্তানদেরকে এই সমস্ত আন্দোলন সংগ্রামে উৎসর্গ করেছিলেন। তাদের লাশ নিজের হাতে তারা সমাধিস্থ করেছিলেন। বারবার ফিরে আসে রক্তাপ্লুত ষাট, ময়দানে ফিরে আসে শহরের প্রকাণ্ড চোয়ালে। এভাবেই তিনি বারবার এই চরণগুলোকে তিনি ফিরিয়ে এনেছেন। ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। 1969-এর তরুণ চিৎকিত রৌদ্রে যে ছেলেটা খেলতো রাস্তায়, বানাতো ধুলোর দুর্গ, খেত লুটোপুটি নর্দমার ধারে, বিস্ময়ে দেখত চেয়ে ট্রাক, জিপ, রাইফেল, টিউনিক, বেনয়েট, বুট, হেলমেট, এখন সে টলমল পদভরে শরিক মিছিলে। 1969-এর সেই যে তীব্র গণ অভ্যুত্থানের সময়কার কথা তিনি বলেছেন। তো ওই সময়ে অভ্যুত্থানের তীব্রতা এতটাই ব্যাপক ছিল যে শিশুটি, যার এখনও বাল্যকাল, খেলার কথা, সে ধুলোবালি নিয়ে রাস্তায় খেলতো, তখন সেই তরুণ চিৎকিত রৌদ্রে যে ছেলেটা খেলতো রাস্তায়, বানাতো ধুলোর দুর্গ, রাস্তায় বসে শিশু কিশোররা খেলাধুলা করে, ধুলোবালি নিয়ে দুর্গ বানায়। তো সেই এবং সে খেত লুটোপুটি নর্দমার ধারে বিস্ময়ে দেখতেছে ট্রাক, জিপ। অর্থাৎ এই যে শিশুগুলো, তারা দেখেছে রাস্তা দিয়ে সামরিক জান্তা, তাদের ট্রাক, জিপ, তাদের যে গোলা বারুদ সমৃদ্ধ ট্যাঙ্ক, কামান, বায়োনেট, সৈনিকদের হেলমেট, এগুলো দেখে খেলাধুলা করে যাদের সময় কাটত, তারাও এক সময় এই যে আমাদের উপরে, বাঙালিদের উপরে যে অত্যাচার, সেটা তারা অতটা না বুঝলেও এটুকু অন্তত তারা বুঝেছে যে এদেশের মানুষকে হানাদার বাহিনী যেভাবে নির্বিচারে হত্যা করছে, সেই কিশোর বয়সেই সেই শিশুটিও তখন প্রতিবাদী হয়ে সে টলমল পদভারে সে গিয়ে মিছিলে শরিক হয়েছে। যার মিছিলে শরিক হওয়ার কথা ছিল না, কিন্তু উত্তাল গণ আন্দোলনের মুখে সেই শিশুটিও তাকে আর সেই খেলায় ব্যস্ত রাখতে পারেনি। সেও সেই আন্দোলনের একজন সহযোদ্ধা হয়ে সেই আন্দোলনে যোগ দিয়েছে। লাজ নম্র যে মেয়েটি থাকতো আড়ালে সর্বক্ষণ, যে ছিল অসূর্য স্পর্শা, এখন সে ঝলসায় মিছিলে মিছিলে। লাজ নম্র যে মেয়েটি থাকতো আড়ালে সর্বক্ষণ। আমাদের বাঙালি সংস্কৃতিতে আমাদের নারীরা, আমাদের যে মেয়েরা, সাধারণত তারা লজ্জা সম্ভ্রম এর কারণে তারা পর্দা মেনে চলে। তারা পারতপক্ষে তারা ঘরের বাইরে যায় না। অসূর্য স্পর্শা, অর্থাৎ তারা চার দেয়ালের মধ্যেই আবদ্ধ থাকে, সূর্যের আলো যাদেরকে স্পর্শ করে না। সেই লাজ নম্র মেয়েটিও এক সময়
গিয়ে এই সমস্ত আন্দোলন সংগ্রামের প্রতিবাদী মিছিলে গিয়ে সে শরিক হয়ে যায়। অর্থাৎ সময়ের যে প্রয়োজন, সময়ের দাবিতে যে যে শিশু কিশোর খেলার কথা ছিল সেও মিছিলের সহযোদ্ধা হয়ে যায়, এবং লাজ নম্র আমাদের যে তরুণী যাকে কখনো সূর্য স্পর্শ করেনি, সেও প্রচণ্ড রোদের যে উত্তপ্ত রাজপথ, সেই রাজপথের মিছিলে এসে নিজেকে সামিল করে। তাদের পায়ের নিচে করে জল জল নীল নকশা নব্য সভ্যতার। এই যে মিছিলের যে প্রতিবাদী যুবক, প্রতিবাদী কিশোর, তরুণী, তারা সবাই এসে রাজপথ প্রকম্পিত করছে। তাদের পায়ের নিচে জল জল করে নীল নকশা নব্য সভ্যতার। তাদের যে আন্দোলন সংগ্রামে, এটা একটি মহৎ আদর্শকে সামনে রেখে, অর্থাৎ পরাধীনতার যে শৃঙ্খল মুক্তির জন্য তারা এই আন্দোলন সংগ্রাম করছে। তারা একটি নতুন সভ্যতার, তারা একটি নতুন মানচিত্র, নতুন একটি স্বাধীন সার্বভৌম দেশের যে নীল নকশা, একটা নতুন সভ্যতা গড়ে তোলার জন্য তারা এই আন্দোলন সংগ্রামে তারা শরিক হয়েছে। যার পরিণতিতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আমাদের প্রায় 3 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা লাভ করতে সক্ষম হয়েছি। এই জন্যই কবি বলেছেন, তাদের পায়ের নিচে করে জল জল নীল নকশা নব্য সভ্যতার। অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশের জন্য তাদের এই আন্দোলন সংগ্রাম, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা নিজেদের জীবনকে তুচ্ছ করে, বিপন্ন করে শত শত তরুণ তরুণী শহীদ হয়ে আমাদের এই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। বারবার ফিরে আসে রক্তাপ্লুত ষাট, ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। হতাশাকে লাথি মেরে, ভয়কে বেদম লাঠি ফেটা করে সবখানের স্লোগানের ফুলকি ছড়ায়। বারবার আমাদের হাত হয় উদ্দাম নিশান, বারবার জড় ক্ষুব্ধ পদ্মা হই আমরা সবাই। আবারও তিনি সেই চরণগুলোর পুনরাবৃত্তি করে বলেছেন যে বারবার ফিরে আসে সেই রক্তাপ্লুত ষাট। অর্থাৎ আমাদের আন্দোলন সংগ্রামের যে রক্তদান, বলিদান, এটা তো একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বারবার আমাদের অধিকার আদায়ের, স্বাধিকার আন্দোলনের সংগ্রামে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, এবং বারবার আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছি। এজন্যই তিনি সেই কথাগুলো, সেই ঘটনা, সেই উত্তাল দিনগুলোর কথা বলছেন, বারবার ফিরে আসে রক্তাপ্লুত ষাট। হতাশাকে লাথি মেরে, ভয়কে বেদম লাঠি ফেটা করে সবখানে স্লোগানে ফুলকি ছড়াই। আমরা হতাশাকে লাথি মেরে, অর্থাৎ এই আন্দোলন সংগ্রামে বিজয় আমরা অর্জন করবই। আমাদের মধ্যে কোনো হতাশার গ্লানি নেই। আমাদের তরুণেরা জীবন দিয়েছে, এই যে শোক, সেই শোকে কাতর হয়ে আমরা হতাশ নই, বরং আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য তাদের যে পরিধেয় ষাট, সেই ষাটকে আমরা যে বিপ্লবের ঝান্ডা বানিয়ে নিয়ে আমরা হতাশাকে লাথি মেরে, ভয়কে বেদম লাঠি পেটা করে, ভয় ডর সব তুচ্ছ করে দিয়েছে। আমাদের ছাত্র জনতা যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে, তখন আর ভয় কিসের? মা ভই, কোনো ভয় নেই। সে ভয়কে জয় করে, ভয়কে বেদম লাঠিপেটা করে সবখানে স্লোগানে ফুলকি ছড়ায়। স্লোগানে মুখরিত রাজপথ, সেই স্লোগানের বাণী যেন আগুনের ফুলকি হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এবং সেই আন্দোলন সংগ্রাম শহর থেকে গ্রামে গঞ্জে বন্দরে ছড়িয়ে পড়েছে। বারবার আমাদের হাত হয় উদ্দাম নিশান, বারবার জড় ক্ষুব্ধ পদ্মা হই আমরা সবাই। বারবার আমাদের হাত হয় উদ্দাম নিশান। মিছিলের সেই টগবগে তরুণের যে দৃঢ় প্রদীপ্ত যে হাত উঁচু করে তুলে ধরা হয়, সেটাকে কবি বলেছেন এটা আমাদের উদ্দাম নিশান বা
পতাকা, বিপ্লবের ঝান্ডা। বারবার ঝড় ক্ষুব্ধ পদ্মা হই আমরা সবাই। পদ্মা যখন পদ্মা নদীতে, আমরা জানি যে পদ্মা একটি ভীষণ খরস্রোতা নদী, উত্তাল উদ্দাম, এবং সেই পদ্মা নদীতে ঝড় উঠলে তখন তার যে ভয়ঙ্কর রূপ, সেরকমভাবে আমরা আমাদের প্রতিবাদী ছাত্র, শ্রমিক, কৃষক, শ্রমিক জনতা, কৃষক সবাই একাত্ম হয়ে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য আমরা পদ্মার মতো উত্তাল হয়ে উঠি, বিক্ষুব্ধ হয়ে আমরা সেই শোষক গোষ্ঠীকে এদেশ থেকে বিতাড়নের জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে আমাদের এক একটি হাতকে এক একটি উদ্দাম পতাকা হিসেবে আমরা ঊর্ধ্বে তুলে ধরি। আমাকে হত্যা করে ওরা 52 রৌদ্রময় পথে, আমাকে হত্যা করে ওরা 69 বিদ্রোহী প্রহরে, 71 পুনরায় হত্যা করে ওরা আমাকে হত্যা করে ওরা পথের কিনারে, এভিনিউর মোড়ে, মিছিলে, সবাই। আমাকে হত্যা করে ওরা হত্যা করে বারবার। তবে কি আমার বাংলাদেশ শুধু এক বিশাল শহীদ মিনার হয়ে যাবে? কবি বলছেন, আমাকে হত্যা করে ওরা 52 রৌদ্রময় পথে। আমাকেই, অর্থাৎ আমার দেশের ছাত্র জনতা প্রাণ দিয়েছে। সেই ছাত্র জনতা পুরো বাংলাদেশে প্রতিটি মানুষের এক একজন প্রতিনিধি হয়ে সে নিজের জীবন দান করেছে। এই জন্যই কবি বলেছেন, আমাকে হত্যা করে ওরা 52 রৌদ্রময় পথে। 52 ভাষা আন্দোলন, বাংলা ভাষাকে তারা অবদমিত করে রাখার জন্য, আমাদেরকে শোষণ করার জন্য, উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়াতে 52 সালে ছাত্র জনতা প্রতিবাদী হয়ে যখন বিক্ষোভে মিছিলে অংশগ্রহণ করেছিল, তখন তারা হত্যা করেছে। কবি বলছেন, আমাকেই হত্যা করে, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষকেই যেন তারা হত্যা করেছে। প্রতিটি মানুষের হৃদয়কে তারা ছিন্ন ভিন্ন করেছে ব্যানয়েড বুলেট আর তাদের যে গুলির আঘাতে। আমাকে হত্যা করে ওরা 69 বিদ্রোহী প্রহরে, 69 সেই উত্তাল তরঙ্গের গণ অভ্যুত্থানের সময়কারে আসাদ সহ আরও যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে কবি বলেছেন, আমাকে হত্যা করে ওরা 69 বিদ্রোহী প্রহরে, 71 পুনরায় হত্যা করে ওরা আমাকেই। 71 সালের সেই যে ম্যাসাকার, গণহত্যা, সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। এরকম নজিরবিহীন রাতের অন্ধকারে ঘুমন্ত জাতিকে 25 মার্চ কালো রাত্রে, এক রাত্রে ঢাকা শহরে প্রায় 50,000 মানুষকে সেদিন তারা হত্যা করেছিল। আর সারা দীর্ঘ 9 মাসের যুদ্ধে তারা 30 লাখ বাঙালিকে তারা হত্যা করেছিল। সে কথাই কবি এখানে বলেছেন, 71 পুনরায় হত্যা করে ওরা আমাকে হত্যা করে ওরা পথের কিনারে, এভিনিউর মোড়ে, মিছিলে, সবাই। অর্থাৎ তারা প্রতিটি জায়গায় বাংলাদেশে মিছিলে, সবাই, শহরের এভিনিউতে, মিছিলে, মিটিংয়ে, বিভিন্ন জায়গায়, পথের ধারে, গ্রামে গঞ্জে, নদীতে মানুষের লাশ ভেসে গিয়েছে। বাংলাদেশের নদীমাতৃক দেশ, প্রতিটি নদীতে আমাদের শহীদদের রক্তের যে ধারা সেটা মিশে গিয়ে নদী বহন করে সেটা বঙ্গোপসাগরের রক্তকে পর্যন্ত তারা সেদিন পুরা রক্তে রঞ্জিত করেছিল শহীদের। সেজন্যই তিনি বলেছেন, আমাকে হত্যা করে ওরা বারবার। তবে কি আমার বাংলাদেশ শুধু এক বিশাল শহীদ মিনার হয়ে যাবে? এভাবে তারা হত্যা যে বিভীষিকা তারা চালিয়ে যাচ্ছে বারবার, 52-তে, 58-তে, 62-তে, 66-তে, 69-এ, 70-এ, 71-এ, এভাবে যে সামরিক জান্তা গোষ্ঠী এভাবে বাঙালি নিধনে তারা মেতেছে। তাদের এই যে বাঙালি নিধনে আমাদের যে প্রতিবাদী কিশোর, তরুণ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক প্রাণ দিচ্ছে, তাদের স্মৃতির জন্য আমরা যে মিনার গড়ে তুলছি, যেভাবে তারা হত্যা চালিয়ে যাচ্ছে, এভাবে আমরা প্রতিটি শহীদের স্মৃতি ধারণ করতে করতে পুরো বাংলাদেশটাই কি শহীদ মিনার হয়ে যাবে? এখানে কবি প্রশ্ন তুলেছেন। অর্থাৎ হত্যার যে
অজস্রতা, তাদের যে নির্মমতা, তাদের যে ক্রুদ্ধতা, তাদের যে অমানবিকতা, এটাকে তুলে ধরার জন্য কবি বলছেন যে তারা নির্বিচারে সাধারণ মানুষের বুকে তারা যেভাবে গুলি করে বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করে চলেছে। তো এভাবে এই হত্যার কি কোনো শেষ নেই? বিশ্ব বিবেককে তিনি জাগ্রত হতে আহ্বান জানাচ্ছেন এই কবিতার মধ্য দিয়ে। অর্থাৎ বাঙালিরা তাদের ন্যায্য দাবি, তাদের স্বাধিকারের দাবি, তাদের ভাষার দাবি, তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য তারা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে। আর সেখানে অন্যায়ভাবে সামরিক জান্তা বুলেটের মাধ্যমে আমাদের এই দাবিকে তারা প্রতিহত করতে চেয়েছে, কিন্তু পরিণামে তারা শেষ পর্যন্ত সফল হতে পারেনি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছি। হানাদার বাহিনী আমাদের কাছে 93,000 সৈন্যসহ তারা মাথা নত করে পরাজয়ের গ্লানি স্বীকার করে তারা স্বাধীনতার যে পরাজয়ের দলিলে তারা স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। তো এই হলো কবিতাটি। অত্যন্ত চমৎকারভাবে কবি শামসুর রহমান এই কবিতার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করেছি, সেই স্বাধীনতার পশ্চাৎপটে আমাদের আন্দোলন সংগ্রামের বিভিন্ন সময়ের যে উত্তাল তরঙ্গের দিনগুলো, সেই দিনগুলোর কথা স্মরণ করেছেন। 52 ভাষা আন্দোলনের শহীদদের কথা স্মরণ করেছেন। 66 কিশোর মতিউর যে 6 দফার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে মিছিলে গিয়ে প্রাণ দিয়েছে সে কথা স্মরণ করেছেন। 69 শহীদ আসাদের জীবনদানকে স্মরণ করেছেন। তার রক্তরঞ্জিত শার্টকে প্রতিবাদী জনতা যে বিপ্লবের ঝান্ডা হিসাবে ব্যবহার করে শোককে শক্তিতে রূপান্তরিত করেছে সেই কথা বলেছেন। এবং সবশেষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নিরস্ত্র বাঙালির উপর হানাদার পাকিস্তানি বাহিনীর যে আক্রমণ, সেই আক্রমণকে বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদেরকে প্রতিহত করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বিজয় লাভ করেছি। কবি এখানে যে সারা বাংলাদেশ শহীদ মিনার হয়ে যাবে এই কথাটির মধ্য দিয়ে আমাদের উপর যে তাদের ব্যাপক নির্যাতন, জুলুম এবং হত্যাযজ্ঞ সেটার কথা বোঝাতে চেয়েছেন। কিন্তু প্রকারান্তরে কবি এখানে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যে আমাদের যে উদ্দীপনা, আমাদের যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা, আমাদের যে লাজ নম্র মেয়েটি কখনো বাড়ির চার দেয়ালে বাইরে যেত না, যে শিশুটি পথে ধারে ধুলোবালি নিয়ে খেলতো, সেও প্রতিবাদী হয়ে উঠেছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন, সংগ্রাম, প্রতিরোধ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয়ী ভূমিকা পালন করেছে সেই কথাই ব্যক্ত করেছেন এই কবিতাটির মধ্যে। তো আজ এই পর্যন্তই থাক। এই কবিতাটি তোমরা পাঠ করবে এবং পরীক্ষার জন্য তোমরা এই কবিতার থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো অনুসরণ করার চেষ্টা করবে। এই কবিতার যে একটি বড় প্রশ্ন হবে সেটি হলো যে বারবার ফিরে আসে এই কবিতায় শামসুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে বিভিন্ন দিক তিনি তুলে ধরে এনেছেন। যে এখানে বারবার ফিরে আসে কবিতায় কবি সংগ্রামী জনতার যে আত্মত্যাগকে প্রকাশ করেছেন, তার স্বরূপ বিশ্লেষণ করে এইভাবে হতে পারে। এছাড়া এই যে বিভিন্ন চরণগুলো আছে সেই চরণগুলো ব্যাখ্যা এবং ছোট প্রশ্নের জন্য আছে। একটি মায়ের চোখ থেকে করুণ প্লাবন মুছে যেতে না যেতেই আরেক মায়ের চোখে শ্রাবণের অঝোর আকাশ হয়ে যায়, অথবা একটি পিতার হাত থেকে কবরের কাঁচামাটি ঝরে পড়তে না পড়তে আরেক পিতার বুক শূন্য করা গুলিবিদ্ধ সন্তানের লাশ নেমে যায় নিরন্ধ্র কবরে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ছোট প্রশ্ন এবং ব্যাখ্যার জন্য আসবে। আজ এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনার বৈশ্বিক এই মহামারীতে তোমরা যে যেখানে অবস্থান করবে সেখানে ভালো থাকবে, সুস্থ থাকবে,
এই প্রত্যাশায় শুভকামনা ব্যক্ত করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।